জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি, বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। হঠাৎ প্রকাশ্যে কেন ফেসিস্ট কাদের, উদ্দেশ্য কি? প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক নিয়ে মুখ খুললেন সিএসসি। জানাবো জুলাই বিপ্লব এক একটি দিন ছিল রাতের চেয়েও অন্ধকার। এবং সর্বশেষে জানাবো বিএনপির পররাষ্ট্রনীতি হবে ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলন দমাতে সারা দেশে ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫,৩১৩ রাউন্ড তাজা বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এইসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচারের মঙ্গলবার দুপুর 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এই দিন এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫,৩১৩ রাউন্ড তাজা বুলেট। এছাড়া শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। হঠাৎ প্রকাশ্যে কেন ফেসিস্ট কাদের, উদ্দেশ্য কি? ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নিপীড়নের মাস্টার মাইন্ড ও প্রকাশ্যে গুলি চালানোর নির্দেশদাতা ওবায়দুল কাদেরকে সম্প্রতি প্রকাশ্যে দেখা গেছে। প্রায় ১১ মাস পর একটি ইউটিউব চ্যানেলে মধ্যরাতে দৃষ্টিগোচর হন তিনি। সেই ভিডিও বার্তাটি ঘিরেই দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। সেই বার্তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এক ধরনের হুমকি দিয়ে রেখেছেন ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে কাছের এই সহচর কওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের। গত বছরের ৫ আগস্ট হাসিনা পালানোর পর আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন। এরপর ২ দফা অডিও বার্তায় নিজের বাথরুমে লুকিয়ে থাকার কল্পকাহিনী শোনালেও এতদিন তার মুখ দেখা যায়নি। প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ঘটনা এটি প্রথম। ভিডিও বার্তায় কাদের নির্বাচন বানচালে হুঙ্কার দিয়ে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। যারা আজ নির্বাচন করতে চাই তারাই আদৌ নির্বাচনে অংশ নেবে কিনা সেটাই সন্দেহজনক। তিনি আরও দাবি করেন, তথাকথিত সংস্কারবাদীরা অশুভ অ্যালায়েন্স গড়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের ক্যাঙ্গারু কোর্ট বসে বিচার চলছে, এই প্রহসন আমরা গুড়িয়ে দেব। ফেসিস্ট কাদের এমন উস্কানিমূলক বার্তার পর দেশ জুড়ে সাধারণ নাগরিকদের মধ্যে নানা আলোচনা চলছে সমালোচনা। নেটিজেনরাও তারা এমন হুঙ্কারে রীতিমতো ট্রল করছেন এই ফেসিস্টকে নিয়ে। এই বক্তব্যের মাধ্যমে তিনি বর্তমান ফেসিবাদ বিরোধী জোটকে হুমকি দিয়েছেন এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিরোধ করার বার্তাও দিয়েছেন বলেই মনে করেছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে কাদেরের এই ভিডিও বার্তার পেছনে রয়েছে বেশ কিছু এজেন্ডা। প্রথমত, নির্বাচনকে ঘিরে জনমনে আতঙ্কের জন্ম দিতে চাচ্ছেন তিনি, যাতে করে আম পাবলিক ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে ভয় পাই। আর দ্বিতীয়, দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝানো যে ওবায়দুল কাদের নেতা হিসেবে তাদের পাশে আছে, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, হারিয়ে যায়নি। আর তৃতীয় কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা এবং বিদেশি পর্যবেক্ষকদের বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। আর চতুর্থ কারণ হিসেবে তারা তুলে ধরেছেন, নির্বাচনের সময় দেশব্যাপী বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে মশফলের নেতা কর্মীদের একজোট করা। প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক নিয়ে মুখ খুললেন সিএসসি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMH নাসির উদ্দিন। আলোচিত এই বৈঠকে কি আলাপ হয়েছিল সে বিষয়ে কেউ কোনো কথা বলছিলেন না। অবশেষে আজ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সিএসসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান তিনি। সিএসসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনে কোনো তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নির্ধারণ হলে নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। জুলাই বিপ্লব এক একটি দিন ছিল রাতের চেয়ে অন্ধকার।
কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা পুরো জুলাই যাত্রা ছিল জনমুৎকণ্ঠা, আতঙ্ক আর দীপ্ত সাহসের নাম, যেটি রীতি ঘটে 5 আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি 36 জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটা বিরোধীর মতো অরাজনৈতিক একটি আন্দোলন রূপ নেয়। রাজনৈতিক আন্দোলনে বাক স্বাধীনতা কিংবা ভোটাধিকারের মতো মৌলিক অধিকারগুলো যখন ছিল অধরা, ঠিক সেই সময় শ্যামল বাংলার বুকে নেমে আসে জুলাই বিপ্লব। কোন রাজনৈতিক ব্যানার কিংবা পরিচিত নেতার মুখে নয়, একদল শিক্ষার্থী রাজপথে নামেন সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে। 2018 সালের সরকারের জারি করা সার্কুলারকে 24 সালের 5 জুন অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপরই 56% কোটা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। 24 দিনের বিরতির পর 1 জুলাই কোটা বাতিলের নির্বাহী আদেশের দাবিতে শুরু হয় আন্দোলন। 5 জুলাই থেকে কর্মসূচি আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। বলা চলে, অহিংস একটি আন্দোলনকে বিক্ষুব্ধ করেন শেখ হাসিনা নিজেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই কথা শুনে খুবই ফেটে পড়েন শিক্ষার্থীরা। গতিবারে আন্দোলনে জুলাইয়ের এক একটি দিন ছিল রাতের চেয়ে অন্ধকার। ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক চরিত্র পায় গোটা আন্দোলন। আন্দোলনের এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিমুখীন জনতা নেমে আসেন রাজপথে। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশে। শুরু হয় নতুন ইতিহাস। 3রা আগস্ট শহীদ মিনারে এক দফা ঘোষণা দেন নাহিদ ইসলাম। 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। মাসুদ বলেন, আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল যে কোনো একটা সুযোগ আসলে শেখ হাসিনার পতনের দিকে আগাবে। 16 জুলাই রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখনই শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, দীর্ঘদিনে দুঃশাসনের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সাধারণ মানুষের। সার্জিস আলম বলেন, সামগ্রিকভাবে দেয়ালে মানুষের পিঠ থেকে যায়। মানুষ তাদের সন্তানদের জীবন দিতে দেখলো, তখন তাদের ভয়টা কেটে গেল। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসেন। দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। গণ অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময় স্মৃতিচারণে বলেছেন, জুলাইয়ের অংশীজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো, তবে হাল ছাড়তে রাজি নন তিনি। বিএনপির পররাষ্ট্রনীতি হবে ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক। ক্ষমতায় গেলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ভারসাম্যপূর্ণ নতুন ধারা চালু করতে চায় বিএনপি। দলটির নেতারা বলেছেন, কোন দেশের উপর একক নির্ভরশীলতা থাকলে দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হয় না। তাই আগামীতে বিএনপির কূটনীতির মূল ভিত্তি হবে একক নির্ভরশীলতা থেকে বেরিয়ে বহুপাক্ষিক সম্পর্ক গড়া। বিএনপির আগামী দিনের কূটনীতি কেমন হবে তা দলের রাষ্ট্র সংস্কারের 31 দফাতে স্পষ্টভাবে বলা আছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। সেখানে বলা আছে, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সমস্যার সমাধান করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের একপেশে কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে সবার সঙ্গে বন্ধুত্ব, এই নীতিতে ফিরে যাওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের মাল্টিলেটারাল রিলেশনশিপ, আমরা কখনো একক দেশ কেন্দ্রিক নীতি গ্রহণ করি না। বিএনপি যতবারই ক্ষমতায় ছিল কূটনৈতিক কোনো এক দেশ কেন্দ্রিক নীতি নয়, এটা খুবই পরিষ্কার। বিএনপি নেতারা বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবারও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবে বিএনপি। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নে জোর দেওয়া হবে, যাতে নিজেদের মধ্যকার আত্মসংযোগকে কাজে লাগিয়ে বাণিজ্য সম্প্রসারণ করা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্য, গণতন্ত্র, মানবাধিকারকে বিবেচনায় নিয়ে নীতি প্রণয়ন করা হবে। দলটির নেতারা আরো বলেছেন, সৌদি আরব, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্যের 16টি দেশ বাংলাদেশের অন্যতম শ্রম বাজার। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে মধ্যপ্রাচ্যকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছিল। মাঝখানে বিএনপির কূটনীতিতে মধ্যপ্রাচ্য কিছুটা উপেক্ষিত ছিল, এখন সেখান থেকে বেরিয়ে আসা হচ্ছে। এখন এইসব দেশের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে নজর দিচ্ছে দল, যাতে সব দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য
বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি শ্রম বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া যায়। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী বলেন, বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। জিয়াউর রহমান স্যার গঠন করেছিলেন আমাদের পার্শ্ববর্তী 7টি দেশ মিলে এটা একটা অ্যাসোসিয়েশন, যে কোনো সমস্যার আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়ে যায়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার স্যারকে পুরোপুরি অকার্যকর করেছে, তারা একটা দেশকে প্রাধান্য দিয়েছে। আশা করছি ভবিষ্যতে স্যার কার্যকরভাবে সক্রিয় হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন।